দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় নির্বাচন নিয়ে সংশয়। বিএনপির আজকে দুজন শীর্ষ নেতা বলেছেন যে নির্বাচন নিয়ে টালবাহানা করছে অন্তর্বর্তী সরকার, একই সঙ্গে নির্বাচন কবে হবে তা নিয়েও আসলে তারা সন্দেহান। দ্রুত নির্বাচনের লক্ষণ আসলে বিএনপি নেতারা দেখছেন না। এই বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। একই সঙ্গে এনসিপি নেতা সার্জিস আলম তিনি বলেছেন যে বিচারের আগে, গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচারের আগে আসলে কোনো নির্বাচন আসলে এনসিপি দেখতে চায় না। আমাদের সঙ্গে তিনজন অতিথি আছে, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আছে খালেকুজ্জামান লিপন, কেন্দ্রীয় কমিটির সদস্য বাসদ ও সাবেক সভাপতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আমার ডান পাশে আছে, তার পাশে আছেন ডাক্তার রাকিব আল হাসান, ইউথ লিডার ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। দর্শক, আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব দপ্তর, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা শুরু করতে চাই খালেকুজ্জামান লিপন, নির্বাচন নিয়ে সংশয় দেখছেন কিনা আদৌ? এবং এর মধ্যে তো আপনাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে বিএনপির সঙ্গে বৈঠক হয়েছে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো রকম বৈঠক আলোচনা হয়েছে নিশ্চয়ই। সব মিলিয়ে বিএনপি নেতারা যেটি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা আসলে তারপরে সন্দিহান আসলে কবে নির্বাচন হবে। ধন্যবাদ প্লাবন ভাই, আমার সহ আলোচক এবং নিউজ 24-এর দর্শক শ্রোতা যারা আছেন সকলকে আমাদের দলের পক্ষ থেকে, আমাদেরকে তাকে বললে হবে, বাসদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আসলে নির্বাচন নিয়ে সংশয় আমরা প্রকাশ করাটা একটা বিষয়, কিন্তু আমরা দেখছি অলরেডি নির্বাচন নিয়ে যে সমস্ত কথাবার্তা নানান মহল থেকে বলা হচ্ছে, কিংবা সরকারেরও বিভিন্ন পর্যায় থেকে যেভাবে কথাটা বলা হচ্ছে, তাতে তো তারাই আসলে বরঞ্চ সংশয় সৃষ্টি করছেন বলে আমরা মনে করি। আর আমরা অবশ্যই ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরা যারা আছেন, কেউ বলছেন 5 বছর আমাদেরকে ক্ষমতা দেখতে চায়, জনগণ চাইছে, ইউনূস সাহেবকে চাইছেন। এই যে এই কথাগুলো বলার মধ্য দিয়ে, অথবা খুব শুরুতে আমরা জানি যে সম্ভবত ধর্ম উপদেষ্টা তিনিও একবার এরকম বলেছিলেন যে আমরা হাসিনা যে পিরিয়ড পর্যন্ত চালিয়ে গেছেন তার বাইরের সময়টা পর্যন্ত আমরা যেতে চাই। তো ফলে এরকম নানান কথার যে কথা মালাগুলো সৃষ্টি হচ্ছে, তার মধ্যে দিয়ে আসলে কিন্তু ওনারা নিজেরাই আসলে সংশয়টা সৃষ্টি করছেন। অর্থাৎ সরকারের পক্ষ থেকে প্রধান যিনি বলছেন ডিসেম্বর থেকে জুন, কিন্তু তার পারিষদবর্গ থেকে যখন আবার এই ধরনের কথাবার্তা বলা হয়, তো আমরা মনে করি যে দায়িত্বশীল জায়গা থেকে তারা যখন এই কথাটা বলেন, তো ফলে এইসব কথার প্রেক্ষিতে জনগণের মধ্যে সংশয় সৃষ্টি হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। কারণ আমরা তো একটা কি বলবো যে মানে একটা ভোটারবিহীন একটা সরকারকে আমরা দীর্ঘ বছর আমরা ক্ষমতা দেখলাম, কোনো ধরনের জবাবদিহিতা ছাড়াই একটা স্বেচ্ছাচারীভাবে, স্বৈরাচারীভাবে একটা দেশ তারা পরিচালনা করেছেন, নিয়ম নীতির কোনো তোয়াক্কা তারা করেননি। তো ফলে আমরা একটা এই স্বেচ্ছাচারী স্বৈরাচারী ব্যবস্থা থেকে আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসে আমরা যাত্রা করতে চাই। তাহলে সেই যাত্রা করতে গেলে অবশ্যই একটা জবাবদিহিমূলক একটা ব্যবস্থা সরকার লাগবে। বিগত সরকার সেই জায়গায় তারা ছিলেন না। তাহলে আমরা একটা জবাবদিহিমূলক সরকার চাই, জবাবদিহিমূলক ব্যবস্থা চাই, এবং সেটা চাই বলেই কিন্তু আমরা মনে করি যে সরকারের কথা এবং কাজের মধ্যে তার সেই সঙ্গতিটা বিধান করতে হবে। একটা বিষয় একটু বলবেন, ধরেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তো ডিসেম্বর তারপরে জুনে বলা হয়েছে, কিন্তু ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এটি বারংবার বলা হয়েছে, এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও তিনি বলেছেন, ইন্টারন্যাশনাল মিডিয়াতে যত ইন্টারভিউ দিয়েছেন রিসেন্টলি সবগুলোতে একই কথা বলেছেন। তারপরেও কোনো রকম সংশয় আসলে থাকে কিনা, এই কথাও কি ভরসা করা যাচ্ছে না? না জি, আসলে ভরসা সেটাই সংশয়ের ব্যাপার। কারণ কম সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে এই যে বড় প্যাকেজ ছোট প্যাকেজ যে বলাটা হচ্ছে, তো এটার ব্যাখ্যা কিন্তু এখনও পর্যন্ত জাতির সামনে হাজির করা হয়নি। ফলে আমরা শুরু থেকে কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে একটা সংস্কার সহ নির্বাচনের একটা রোডম্যাপ আমরা দেখতে চাই। সেটা হলেই কিন্তু আসলে দেশবাসী স্পষ্ট হতে পারে যে আসলে গভর্নমেন্ট কি করতে চাইছেন। তো ফলে সেটা হলে বরঞ্চ বেটার। কিন্তু এই যে এইভাবে একটা ধোঁয়াশার মধ্যে রাখা হচ্ছে, এবং পারিষদবর্গ যখন এই সমস্ত কথা বলছেন, তখন এটা আসলে কিন্তু স্বাভাবিকভাবে জনগণের মধ্যে কিন্তু দ্বিধা, সংশয় এবং সেই পরিস্থিতি কিন্তু সৃষ্টি করছে। অনেক ধন্যবাদ। একটু রাকিব আল হাসান, আপনার কথা শুনতে চাই। নির্বাচন নিয়ে তরুণ প্রজন্ম কী ভাবছে আসলে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার সহ-আলোচককে শুভেচ্ছা জানাই, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাই। আসলে নির্বাচন নিয়ে তরুণ সমাজ কিংবা রাষ্ট্রের নাগরিকরা কী ভাবছে সেটা হচ্ছে বড় মুখ্য বিষয়। হচ্ছে কি নির্বাচন আসলে নিজে কেন দোয়াশা সৃষ্টি হচ্ছে বারবার। আপনি দেখেন
এখনও কিন্তু প্রথমে বলা হচ্ছিল ডিসেম্বর, তারপর বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, মানে আলটিমেট গোল সেট আপ করা হয়েছে জুন মাসের মধ্যে। কিন্তু আপনারা লক্ষ্য করে থাকবেন যে এখনো পর্যন্ত নির্বাচনের যে মৌখিক যে আশ্বাস, সেই আশ্বাসে কিন্তু আশ্বস্ত হওয়ার মতো কোনো কৃতকর্ম কিন্তু আমরা এখন দেখতে পাইনি। এবং অ্যাট দ্য সেম টাইম যখন আবার তাদের ভিতর থেকে একটা প্রচারণা চালু করা হচ্ছে যে এই সরকারকে 5 বছর আমরা দেখতে চাই, এবং কি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এটাকে অ্যাড্রেস করেছেন, তার মানে তাদের যে মনের সুপ্ত বাসনা। এছাড়াও প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম, তিনিও যারা এই ধরনের কথাবার্তাগুলো বলে তাদের কথাবার্তাগুলোকে কোট করে কিংবা অ্যাড্রেস করে তিনি ফেসবুকেও শেয়ার করেন। সুতরাং এই সরকারের যে গুরুত্বপূর্ণ যে উইংগুলো কিন্তু চাচ্ছে যে সরকারটা একটু দীর্ঘস্থায়ী প্রক্রিয়ায় থাকুক বা দীর্ঘমেয়াদী থাকুক, এবং সেটাকে আসলে আমাদের মানে আমাদের ট্রেডিশনাল যে পলিটিক্স দলগুলো তারা কিন্তু এটা প্রতিবাদ জানিয়ে আসছে। আপনি লক্ষ্য করে থাকবেন কিন্তু বিএনপি কিন্তু বারবারই বলছে যে আপনারা ডিসেম্বর বলেন, জুন বলেন, ছোট প্যাকেজ বলেন, বড় প্যাকেজ বলেন, যাই বলেন না কেন আপনার একটা নির্বাচনের রোডম্যাপ দেখাতে হবে। আবার দেখেন কিন্তু সরকার কিন্তু নির্বাচনের রোডম্যাপ দেখাচ্ছে না। এবং আমি আপনার সাথে এর আরও কিছু যোগ করতে চাই, কেন সরকার আসলে নির্বাচনটা দ্রুত সময় চাচ্ছে না, তার একটা উদাহরণ আপনাকে এক্সাম্পল দেয় আপনাকে। দেখুন, যখনই দেখবেন যে যখন নির্বাচন নিয়ে একটু আমরা মতৈক্য বা মতের কাছাকাছি যাই, তখন দেখবেন সরকারের পক্ষ থেকে নানা ধরনের প্রপাগান্ডা সরকার নিজে এটাকে ওন করে সরানোর চেষ্টা করে। আপনি দেখেন এই যখন রোহিঙ্গা বিষয়ক যখন বিমস্টেকে যখন সাইড মিটিংয়ে যখন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রীর সাথে যখন কথা হচ্ছিল, তখন কিন্তু বলা হচ্ছিল যে রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরু হয়ে গেছে, রোহিঙ্গা প্রত্যাবর্তনকে নিয়ে যাবে, আগামী রমজানের মধ্যে রোহিঙ্গারা প্রত্যাবর্তন করবে। কিন্তু যারা আসলে জিওপলিটিক্যালি এটা নিয়ে ডিল করে তারা বলছে যে রোহিঙ্গা প্রত্যাবর্তন অত্যন্ত জটিল প্রক্রিয়া এবং এটা অতি দ্রুত সময় সমাধান সম্ভব নয়। পরবর্তী সময় যখন এই কথাগুলো যখন আমাদের মিডিয়াতে আসলো, বাজারে চলে আসলো, তখন কিন্তু আবার তারা এই পিছু হটলো। তার পরবর্তী দেখেন পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন এবং যিনি রোহিঙ্গা বিষয়ক হাই কমিশনার বা যাকে এখন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত করা হয়েছে জনাব খলিলুর রহমান, তিনিও একই কথা বলেছেন রোহিঙ্গা প্রত্যাবর্তন একটি জটিল প্রক্রিয়া। তার মানে কি সরকার এখানে পপুলিজম করতে যাচ্ছেন। সেকেন্ড বিষয় আপনাকে উদাহরণ দিই, ধরুন এই যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব জনাব আমনা বেলুচ বাংলাদেশে সফর করেছেন, তো সেই সফরে আপনি দেখেন এখানে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা 71 সালের জন্য বাংলাদেশ যেন ক্ষমা চায়, তারা পাকিস্তান যেন ক্ষমা চায়, এই ধরনের আবেদন করা হয়েছে এবং একই সাথে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করা হয়েছে। কিন্তু আপনি দেখেন পাকিস্তানের যে প্রেস রিলিজ করা হয়েছে তাদেরকে এই দুটো বিষয় অনুপস্থিত। সুতরাং এই সরকার কিন্তু আসলে গ্লোবাল ইস্যুগুলা এবং কি লোকাল ডোমেস্টিক ইস্যুগুলো থেকে পপুলিজম করতে যাচ্ছে এবং নানাভাবে দেখানোর চেষ্টা করতেছে যে এই সরকারকে রাখতে হবে, 5 বছর রাখতে হবে। আরেকটি উদাহরণ আপনাকে দিয়ে শেষ করি আমি, সেটি হচ্ছে দেখেন যে এই রোজায় যে আমাদের সবজির দাম কম ছিল, দ্রব্যমূল্যের দাম কম ছিল, এটিকেও খুব বেশি আকারে প্রচারণা করার চেষ্টা করছিল এবং সরকার কিন্তু আসলে নানা ধরনের মেন স্টেক হোল্ডারদেরকে বাদ দিয়ে কিন্তু তার নিজস্ব যে মানে জনতুষ্টিবাদী রাজনীতি করার যে চেষ্টা করা হচ্ছে, সেই চেষ্টা করার কারণে হচ্ছে কি আসলে মনে হচ্ছে যে সরকার আসলে এটি দীর্ঘস্থায়ী প্রক্রিয়ার মধ্যে হাঁটছে। এবং রোজার মাসে যদি দ্রব্যমূল্যের দাম কম থাকে সেই ক্রেডিট সরকার নেবে না, ডেফিনেটলি নিবে সরকার। গত 15 বছর 20 বছর ধরে আপনি যদি দেখেন বাংলাদেশের রোজার মাসটা কেমন যায়, সেই তুলনায় এবার রোজার ভালো গেছে। ডেফিনেটলি সেই এবারে বাজার স্বস্তি ছিল, কিন্তু স্বস্তির পিছনে যে আমি যদি গ্রাউন্ড রিয়েলিটি চেক করি, গ্রাউন্ড রিয়েলিটি আপনাকে দেখতে হবে যে আমাদের রমজান কিন্তু প্রতি বছরে 15 দিন 20 দিন করে আগাচ্ছে এবং এবারের আমাদের রমজানটি হচ্ছে কি একেবারেই শীতের পরবর্তী সময় হয়েছে, যখন আসলে সবজি বাজার এমনি একটু বেশি থাকে। আরেকটা জিনিস আপনাকে আমি একটু বলি, সরকার এই ক্ষেত্রে খুব ভালো কাজ করেছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছে, টেন্ডার নিয়ন্ত্রণ করেছে। আমি ক্রেডিট দিতে চাই। একসাথে আরেকটা জিনিস আপনাকে যোগ করতে চাই যে আমরা যে জিনিসগুলোকে আমরা ইম্পোর্ট করি গুড নেসেসারি হিসেবে, যেগুলো কি রমজান মাসে ছোলা বুট অন্যান্য যাবতীয় জিনিসগুলো, সেগুলোর এলসি কিন্তু অনেক আগে খোলা হয়েছিল এবং তখন কিন্তু আমরা কিন্তু যখন আমাদের এলসি গার্মেন্টস বলেন এই জাতীয় জিনিসগুলো কিন্তু 6 মাস 1 বছর টায়ারে হয়, তো এটা কিন্তু পুরনো টায়ার এবং এই মুহূর্তে যে টায়ারগুলো খোলা হচ্ছে সেগুলো রিপিট কিন্তু জুলাই সেপ্টেম্বরে পড়বে এবং অলরেডি আপনি কিন্তু দেখেন কিন্তু সবজির দাম বাড়া শুরু করছে, সয়াবিন তেলের দাম বাড়া শুরু করছে, চালের দাম বাড়া শুরু করছে। এখন কিন্তু সরকার কিন্তু সেই ক্রেডিট নিতে পারছে না। সুতরাং এই সরকার কিন্তু আসলে জনতুষ্টিবাদী রাজনীতি করছে। এই সরকার ক্রেডিট নিলে অসুবিধা কোথায়? অসুবিধা নাই, ডেফিনেটলি অসুবিধা নাই, কিন্তু আপনার হচ্ছে কি ধরেন আপনার এই সরকার আর একটা রেগুলার পলিটিক্যাল সরকার। এবং আরেকটা প্রশ্ন রাখতে চাই, ধরেন এই সরকার যদি মানে ভালো কাজ করে, এই সরকার যদি মানুষের চাহিদা পূরণ করতে পারে, তাহলে এই সরকার থাকলে অসুবিধা কোথায়? সরকার তো জনগণের ম্যান্ডেট নেই তো। এই সরকার যদি একদম বেসিক কথা এই সরকার তো গণঅভ্যুত্থানের সরকার, সবার সরকার বলা হয়েছে, পপুলার ম্যান্ডেট সব দলের। এবং এই বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন নিয়ে কোনো সরকার আসলে এখন পর্যন্ত নাই। এখন ধরেন নির্বাচনের দাবি তো থাকবেই, সেটা অন্য গ্রাউন্ড। তাহলে অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে কি দেখেন, এখন একটা ডেমোক্রেটিক সোসাইটিতে ধরেন হাসিনাও কিন্তু বলছিল যে হাসিনার কোনো বিকল্প নাই, সরকার অনেক উন্নয়ন দেখাইছিল, আপনার পদ্মা সেতু, আজকে পদ্মা সেতু, কালকে না, কিন্তু হাসিনার সাথে সরকারের তুলনা করবেন না। আমি তুলনা করছি না। ধরুন হচ্ছে ধরেন সরকার যদি সবচেয়ে ভালো কিছু করে, কিন্তু আলটিমেটলি আপনার নির্বাচন পদ্ধতি হাঁটতে হবে। কারণ হচ্ছে কি নির্বাচন পদ্ধতিকে কেন হাঁটতে হবে আমি বলি, কারণ হচ্ছে কি আমরা ডেমোক্রেটিক সোসাইটির মধ্যে আমরা নাই। আমরা একটি দেশকে ডেমোক্রেটিক সোসাইটির মধ্যে হাঁটার জন্য মিনিমাম ক্রাইটেরিয়া নির্বাচন, ইলেকশন। যেটি মিনিমাম ক্রাইটেরিয়া ইলেকশন, আপনার ইলেকশন একমাত্র ক্রাইটেরিয়া, কিন্তু মিনিমাম ক্রাইটেরিয়া আপনার ইলেকশনের মধ্যে হাঁটতে হবে। এখন
যদি আমরা এই সরকার যদি ইলেকশনের রোডম্যাপের দিকে না হাঁটে তাহলে এই দেশ যে কোনো মুহূর্তে আনস্টেবল হতে পারে। জিওপলিটিক্যাল অনেক ইস্যু এখানে রয়েছে, রোহিঙ্গা ইস্যু কেন্দ্র করে 4টি সুপার পাওয়ার খেলা এখানে চলতেছে। তো সুতরাং হচ্ছে কি আপনার যেহেতু এই সরকারের কোনো জবাবদিহি কিন্তু নাই এবং আপনার পিপল ম্যান্ডেট যদি না থাকে, জনগণের যদি ভোটের যদি নির্বাচিত গভর্নমেন্ট না থাকে তাহলে তার কিন্তু ম্যান্ডেট থাকবে না। আমি আরেকটু উদাহরণ আপনাকে শেষ করি, সেটা হচ্ছে দেখেন এই সরকার, আমি কিন্তু কারো যোগ্যতা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু ধরেন এই সরকার আপনি দেখেন প্রত্যেকটি সেন্সিটিভ নিয়োগ কিন্তু বিদেশি পাসপোর্টধারী লোক। তার মানে কি আপনি কাদেরকে খুশি করতেছেন, কাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন? আপনাকে আমি বলি, যখন আপনি আমেরিকান পাসপোর্ট দ্বারা নেবেন বা যে কোনো দেশে আপনি নাগরিকত্ব নেবেন তখন কিন্তু আপনি তার প্রতি আনুগত্য শেয়ার করেন এবং আপনি আবার এই দেশে মেয়াদ শেষ, ক্ষমতার মেয়াদ শেষ করে কিন্তু আপনি দেশে ফিরে যাবেন, আপনি কিন্তু বাংলাদেশে থাকবেন না। সুতরাং এই প্রশ্ন আমি করতেই পারি যে আপনি কার আনুগত্য নিয়ে আপনি কার এজেন্ডা আগে বাস্তবায়ন করবেন, আপনি আগে ইউনিট সরকারের কথা শুনবেন নাকি কোনো দেশের স্টেট ডিপার্টমেন্টের কথা শুনবেন? সুতরাং আপনাকে আমাদের দেশকে স্টেবল পথে হাঁটতে হলে যে সুপার পাওয়ার খেলাগুলো চলছে, যদি সুপার পাওয়ার খেলাগুলো নাই চলতো তাহলে এক রোহিঙ্গা ইস্যু নিয়ে আপনার আসিয়ানে, এক রোহিঙ্গা ইস্যু নিয়ে বিমস্টেকে, আজকে কাতারও এটা নিয়ে আলোচনা হতো না। সুতরাং আমরা মনে করি যে আমাদের এখানে যে তাছাড়াও কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসন তো বাংলাদেশের জন্য আসলেই খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, তাই না? সেই ইস্যু নিয়ে যে কোনো ফোরামে আলোচনা হলে অসুবিধা কোথায়? এটা তো ধরেন এই ডক্টর মনিরুল ইউনূস তার যে বহির্বিশ্বে যে ভাবমূর্তি, তার যতটুকু ক্ষমতাই বলি, সেটি যদি ব্যবহার করে এটা কোনো রকম সুরাহা হয়, আমরাও চাই সেটা সুরাহা হোক, আমরাও চাই সেটা সুরাহা হোক। কিন্তু আপনি দেখেন গত 2 দিন আগে আমাদের বর্ডার ক্রস করে মিয়ানমারে এখানে এসে জলকলি খেলে গেছে, যেখানে আমাদের স্থানীয় প্রতিনিধিরা এবং কি আমাদের বিজেপি বসে বসে আঙুল চুষছে। আমরা ন্যূনতম কোনো প্রতিবাদ জানাই, এবং কি তারা অস্বীকার করার সেটা চেষ্টা করছে, কিন্তু মিডিয়া আসার কারণে, সোশ্যাল মিডিয়া আসার কারণে, মেইনস্ট্রিম আপনাদের মতো মেইনস্ট্রিম মিডিয়া আসার কারণে সরকার এটাকে অস্বীকার করতে পারেনি। এবং আমরা মনে করছি যে এখানে একটা প্রক্সি ওয়ার ক্ষেত্রে বাংলাদেশ তৈরি করে দিয়ে যাচ্ছে, এবং এটাকে প্রতিবাদ করার জন্য আমাদের কান্ট্রি লোকাল রিজনাল স্টেবিলিটি করার জন্য আমাদেরকে ইলেকশনের পথে হাঁটতে হবে। জি, অনেক ধন্যবাদ খালেকুজ্জামান লিপন। যেটি জানতে চাচ্ছিলাম, আপনি নিশ্চয়ই দেখছেন যে এর মধ্যে সোশ্যাল মিডিয়া একই সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট একই সঙ্গে এনসিপি, পাশাপাশি বাংলাদেশের মধ্যেও একটা অংশ দেখা যাচ্ছে যে এই সরকারকে আরও কিছুদিন ক্ষমতায় রাখতে চায়, এরকম মাঝে মধ্যে এই বিষয়টি সামনে আসছে। এই বিষয়টিকে আপনি আসলে কীভাবে দেখেন? আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে বিএনপির অদৃশ্য শক্তি ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। ধন্যবাদ। আসলে এখন জনাব তারেক রহমান কি বিষয় মিন করেছেন এটা উনি হয়তো ব্যাখ্যা দিবেন। জি, কিন্তু অনেকে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য যে পরামর্শ দিচ্ছেন অথবা চাইছেন, তো আমাদের কথা হলো যে ক্ষমতায় দীর্ঘস্থায়ী আপনি থাকেন, কোনো অসুবিধা নেই। জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি 10 বছর 20 বছর থাকেন, কোনো সমস্যা নেই। তো সেই প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে না। কিন্তু জনগণের ম্যান্ডেট বলতে আপনি নির্বাচন ধরেন, নির্বাচন ছাড়া ধরেন এই সরকারের মেয়াদ তো খুব বেশি দিন এখনো হয়নি, 1 বছর পার হয়নি এখন যে সরকার। না, সেটা দেখেন আপনি, আমরা ছিলামই একটা অনির্বাচিত সরকারের অধীনে, একটা স্বেচ্ছাচারী জবরদস্তিমূলক সরকারের মধ্যে আমরা ছিলাম। জি জি। দেশের মানুষ কিন্তু ভোট দিতে পারে নাই, বিনা ভোটে দিনের ভোট রাতে আমিডামি নির্বাচন করে কিন্তু এই সরকার পার পেয়ে গেছে। জি। এবং এই পরিস্থিতির মধ্যে তো আমরা ছিলাম। তো আমরা কি আরও এইভাবে চলতে থাকবো? আমরা এখন তো চাই যে অবশ্যই এখন পপুলার সাপোর্ট যেদিকে থাকবে সেই তো উইন ওভার করবে। তো সে যদি জবাবদিহির মধ্যে না থাকে, কাউকে যদি আমরা জবাবদিহির মধ্যে না দিই, তাহলে দেশটা চলবে কীভাবে? আপনি ইলেকশনের এই যে গণ অভ্যুত্থানে আমাদের যে স্পিরিট, আপনি খেয়াল করেন 52তে আমাদের বিরাট একটা আন্দোলন হলো, ভাষা আন্দোলন হলো, বিশাল ছাত্র জনতার একটা বিরাট অভ্যুত্থান হলো। তারপরে কিন্তু 54 যুক্তফ্রন্ট নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু দেশ একটা জায়গায় আসলো। সেখানে কিন্তু আপনার মুসলিম লীগের ভরাডুবি ঘটলো, তখনকার দাপটশালী সংগঠন। আপনি 69 গণ অভ্যুত্থান দেখেন, সেই গণ অভ্যুত্থানের পরে কিন্তু 70-এর নির্বাচন এসে একটা ম্যান্ডেট কিন্তু পাবলিকের চলে আসলো স্বাধিকারের পক্ষে। 90 গণ অভ্যুত্থানের পরে আপনি একইভাবে দেখবেন 91 নির্বাচনের মধ্যে দিয়ে একটা ডেমোক্রেটিক প্রসেস জায়গায় আমরা আসলাম। এখন এটাই তো রিয়েলিটি। তো ফলে আপনি যদি একটা মানে ম্যান্ডেট নিতে চান, আপনি এটাই হচ্ছে ম্যান্ডেট পাওয়ার। আমাদের দেশে এখন পর্যন্ত একটা মধ্যে যোগ দিয়েছেন সালাউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব দপ্তর, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সিফাত, স্বাগত জানাচ্ছি আপনাকে। গণতন্ত্র আমরা একটু নির্বাচনের কথা বলছিলাম। বিএনপি নেতারা আজকে যেসব কথাবার্তা বলেছে, সামারে দাঁড়ায় এটা যে নির্বাচন নেতারা আসলে সংশয় এখনো, এবং এনসিপি আসলে নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো সংশয় আছে কিনা, আসলে কবে নির্বাচন? আজকে আপনাদের অন্যতম নেতা সার্জিস আলম বলেছেন যে বিচারের আগে, অ্যাটলিস্ট শেখ হাসিনার রায়ের আগে দেশে কোনো নির্বাচন যাতে না হয়, নির্বাচনের আগে অ্যাটলিস্ট রায় তারা চায়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এবং এটি আমার নিউজ 24 প্রথম। সো আমি নিউজ 24 যত দর্শক আছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আমরা এনসিপি, শুধু এনসিপি না, যখন জাতীয় নাগরিক কমিটি ছিল তখন থেকে বারবার আমরা বলে আসছি যে আমরা গণপরিষদ নির্বাচন চাই।
গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা চাই যে রাষ্ট্রের একটি নতুন সংবিধান হোক, রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন হোক। ফলে সাধারণ নির্বাচন কেন্দ্রিক এখন যে এক ধরনের উত্তাপ রাজনৈতিক মাঠে চলছে, আমরা সেটার বিপরীতে আমরা আমাদের নিজেদের আলাদা প্রস্তাবনা কিন্তু হাজির করেছি গণপরিষদ নির্বাচনে। এই প্রশ্নটা আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ধরেন বাংলাদেশ তো আমজনতার দেশ, এই গণপরিষদ নির্বাচনটা আমজনতা বোঝে? আমজনতা গণপরিষদ নির্বাচন হয়তো যে টেকনিক্যাল সাইড, সে টেকনিক্যাল সাইডটা হয়তো সে হয়তো অনেক সময় বুঝে না, কিন্তু এতদিন আপনারা বোঝাতে পেরেছেন এই যে সময়টা আপনারা বলছেন টেকনিক্যাল সাইডটা তো সে বুঝে না, কিন্তু সে এতটুকু বুঝে। ধর আপনি যদি একজন রিক্সা পুলারের কাছে যান, একজন শ্রমিকের কাছে যান, সে অন্তত এতটুকু বুঝে যে ইতিপূর্বকার যে রাজনৈতিক ব্যবস্থা ছিল সেটা আমাকে বেশি কিছু দিতে পারে নাই, আমার কল্যাণকর কিছু করতে পারে নাই। ফলে একটা নিউ কনস্টিটিউশন কিংবা অ্যাটলিস্ট নিউ সিস্টেম, নিউ স্ট্রাকচার যদি ডেভেলপ করে তাহলে হয়তো আমি একটা ভালো কিছু পাবো। তার কাছে অন্তত এই বুঝটা আছে যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা সংবিধান আসলে আমি এটা নতুন, আপনি মাঠে ঘাটে তৃণমূলে যেখানে যান, এমনকি আমি তো মাঝে মাঝে চ্যালেঞ্জও করি যে আমাদের বড় অনেক রাজনৈতিক দলের নেতারা বলে থাকেন যে বাংলাদেশের মানুষজন নতুন সংবিধান চাচ্ছে না। ইনফ্যাক্ট আপনি যদি তাদেরও তৃণমূলে যে কর্মী সমর্থক আছে তাদের কাছে যদি আপনি যান, দেখবেন তারাও কিন্তু, যদি তাদেরও জরিপ করা হয়, দেখবেন তারাও কিন্তু নতুন সংবিধান। এটা আর কেউ চাচ্ছে? মানে ধরেন এনসিপি চাচ্ছে, বাংলাদেশের এতগুলো রাজনৈতিক দল তারা চাচ্ছে, আপনার কি মনে হয়? এতদিন তো আপনারা নিশ্চয়ই আমরা যেটা বলছি, আমরা তো যেটা আপনার প্রশ্নের উত্তর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা তো গণপরিষদ নির্বাচন চেয়ে এসেছি। এখানে হচ্ছে আমরা একটা ডিফারেন্ট, একটা ডিস্টিংক্ট জায়গা থেকে আমরা নিয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আমাদের মাঝে কোনো সংশয় নেই, কারণ আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা ইতিপূর্বে বলেছেন যে মৌলিক সংস্কারগুলোর কথা বলেছেন, সংস্কার পরবর্তীতে উনি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এক ধরনের টাইমলাইন উনি বলেছেন। তো এই টাইমলাইন ইটসেলফ একটা রোডম্যাপ, বরং আমরা যেটা রোডম্যাপ আমরা এখন পর্যন্ত দেখি নাই সেটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, টু বি অনেস্ট। এবং যে রাজনৈতিক দলগুলো যে ইস্যু নিয়ে সবচেয়ে বেশি কথা বলা উচিত ছিল, ডিমান্ড করা উচিত ছিল, সেটা হচ্ছে মানে সংস্কারের রোডম্যাপটা কী হবে এবং সেটা নিয়ে আগানো উচিত ছিল। আর একটা বিষয় আমি টকশোতে আস্তে আস্তে শুনতেছিলাম যে সেটা হচ্ছে যে আমাদের এই এখন বর্তমান যে অভ্যুত্থানের সরকারের কোনো ম্যান্ডেট নাই। আমি এটা মানে আমি এটার সাথে একমত না, কারণ আমি মনে করি এটা ভেরি সিম্পল যে কোনো একটা অভ্যুত্থানের পরে পিপলের যে একটা আপরাইজিং থাকে, ম্যাস আপরাইজিং, সেটা ইটসেলফ একটা ম্যান্ডেট দেয়। এটাকে বলে পপুলার। কতদিনের ম্যান্ডেট? সেটা ডিপেন্ড করবে পিপলের উপর। ধরেন নির্বাচিত সরকারের ম্যান্ডেট 5 বছর, এই সরকারের ম্যান্ডেট কত? এটা ডিপেন্ড করবে পিপলের উপর। আপনি যখন বলছেন সেটা নির্ধারিত হবে কিভাবে? এটা হচ্ছে পপুলার ম্যান্ডেট। পিপল যদি না চায় সে রাস্তায় নামবে। আপনার সিম্পল হিসাব ধরেন, এখন অনেকে বলছে না যে ডক্টর ইউনূস সাহেব যখন মসজিদে নামাজ পড়তে গিয়েছেন, কেউ কেউ বলেছেন যে স্যার আপনি আরো 5 বছর থাকেন, এইভাবে আরো অনেকেই বলছে না। এটা তো হচ্ছে পিপলের উপরে। পিপল যদি দেখে যে দেশের অবস্থা খুবই বাজে, অস্থিতিশীল, দেশ খুব করুণ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে, তখন দেখা যাবে পিপল নিজে বলবে যে ডক্টর ইউনূস আপনি গদি ছাড়েন। তার মানে এটা কি আবার এই আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের নামতে হবে? মানে না, এটা তো এমন না যে আপনাকে রক্ত, এটা তো হাসিনা রেজিম না, এটা তো হাসিনা রেজিম না, যেটা কিছুক্ষণ আগে আপনি নিজেও একজন বিজ্ঞ আলোচককে বলেছেন, এটা আসলে হাসিনা রেজিম না। আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে জবাবদিহিতাহীনতা একটা আছে, না জবাবদিহিতা তো নাই এই সরকারের। আমরা দেখতে পাই উল্টা, যে যখন বলা হচ্ছে যে সবজির দাম, তরকারির দাম কিংবা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেলে কেন, তখন সরকার একটা উদ্যোগ নিচ্ছে এবং জনগণই এই সরকারকে বাধ্য করেছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে দাম সেগুলোকে ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য। তো ফলে এই জায়গা থেকে অবশ্যই জবাবদিহিতার জায়গাটা আছে। এটা তো ইটস নট দ্য রেজিম অফ হাসিনা যে আপনাকে গুলি করে মানুষ মারবেন, মানুষকে রাস্তায় নামতে হবে, এরকম কিছু না। পিপলের টোন থেকে আপনি বুঝবেন যে এই সরকারের মেয়াদ করে। এখনকার টোন কেমন? এখন আপনি এটা ইটস ভেরি ক্লিয়ার। আপনি নিজে প্রশ্ন করেছেন একজন বিজ্ঞ সমালোচক, আমি শুনেছি আস্তে আস্তে, তো আপনি তো সেটা জানেনই। বিএনপি বা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে সরকার বেশি দিন থাকতে চাই, বিভিন্ন উপদেষ্টাদের কথা থেকে বোঝা যাচ্ছে একই সঙ্গে নতুন যে দল আসতে যাচ্ছে আপনাদেরকে মিন করে বলেছে তাদেরকে একটু সময় বেশি দেওয়ার জন্য সরকার আরো দীর্ঘ। আমরা নিজেরা উল্টা বলেছি, যদি মৌলিক সংস্কারগুলো শেষ করা যায়, আমরা প্রধান উপদেষ্টার সাথে ঐক্যমত পোষণ করেছি। মৌলিক সংস্কার শেষে আপনি নির্বাচন দিতে পারেন, নির্বাচন দিয়ে আপনি চান, বাট আমরা সেই নির্বাচনের ক্ষেত্রে বলেছি গণপরিষদ নির্বাচনের কথা। এবং অনেকে বলে যে আমরা নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছি, এটা মোটেও সত্য না। আমরা যখন গণপরিষদ নির্বাচন চাচ্ছি, গণপরিষদ নির্বাচন ইজ ইটসেলফ এ নির্বাচন, এটা তো একটা ইলেকশন। আপনি সেই ইলেকশন আসতে আপনার ভয়, সেটা অন্য কেউ চাইতে হবে তো নাকি শুধু এনসিপি চাইলে শুধু এনসিপির জন্য না, এইটা তো মানুষের চাওয়া। আপনি তো সাধারণ যে আইনসভা, আমরা যেটাকে বলি যে সাধারণ নির্বাচন পদ্ধতি আপনি কি গঠন করবেন? আপনি একটা আইনসভা গঠন করবেন, যেটাকে আমরা সংসদ বলি। তো এর মাধ্যমে তো আমরা যে উদ্দেশ্যে আমরা বলেছি যে আমাদের বর্তমান যে এক্সিস্টিং সংবিধান, সেটা প্রধানমন্ত্রীকে এত বেশি এম্পাওয়ার করেছে যে প্রধানমন্ত্রী একটা দানবে পরিণত হয় সবসময়। এটা আমরা সবচেয়ে চাক্ষুষ এক্সাম্পল দেখেছি শেখ হাসিনার মাধ্যমে। তো আমরা চেয়েছি এই রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্র কাঠামো একটা
পরিবর্তন চেয়েছি। তো সেটা আপনি কিভাবে পরিবর্তন করবেন? সেটা পরিবর্তন করতে হলে আপনাকে গণপরিষদ নির্বাচন লাগবে। তো সেইটা তো মানুষের চাওয়া। মানুষ তো আপনাকে একদম বিধিবদ্ধ করে একটা টেক্সট বই ধরাই দিবে না যে এটাই হচ্ছে আমার প্রপোজাল। সো এইটা আপনাকে বুঝে নিতে হবে রাজনীতিবিদদের কাজটা কি। রাজনীতিবিদদের কাজ হচ্ছে মানুষের চাওয়া থেকে এই জিনিসগুলোকে ফাইন্ড আউট করা, খুঁজে বের করে নিয়ে আসা। তো সেই জায়গা থেকে আমরা মনে করি মানুষ যেহেতু স্ট্রাকচারাল পরিবর্তন চেয়েছে, আমি বিভিন্ন টকশোতে এটা বলেছি যে মানুষের সংস্কারের কথা বলে অনেকে বলে যে সংস্কার নতুন করে আবির্ভূত হয়েছে। সংস্কার নতুন করে কোনোভাবে আবির্ভূত হয় নাই। 2018 সালে যখন এই বাচ্চা ছেলেগুলো এই নিরাপদ সড়ক চায়, মানে আমরাই আর কি নিরাপদ সড়ক চায় আন্দোলন করেছি, আমরা কি বলেছি? আমরা বলেছি যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। রাষ্ট্র মেরামত মানে কি? সেটা কি সংস্কার না? সেটা তো সংস্কার ছিল। এইভাবে বিভিন্ন জায়গায় আপনি কোন এক প্রত্যন্ত অঞ্চলে নারীরা স্লোগান দিয়েছে যে কে এসেছে, পুলিশ এসেছে, কি করছে, স্বৈরাচারের পা চাটছে। সেখানে তাদের পুলিশ সংস্কারের একটা প্রস্তাবনা ছিল, একটা আহ্বান ছিল। তো ফলে এই ধরনের যে সংস্কারগুলো যেগুলো ভেরি স্ট্রাকচারাল, সেগুলো তো আপনি একটা সংসদ দিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন না। যে স্ট্রাকচারালগুলো কথা বলছি, স্ট্রাকচারাল চেঞ্জেসগুলো আনতে হলে এটা যারা আইনজীবী আছেন কিংবা যারা রাষ্ট্র নিয়ে পড়াশোনা করেছেন তারা অবশ্যই জানেন। স্ট্রাকচারাল চেঞ্জগুলো নিয়ে আসতে হলে আপনাকে সংবিধানের মধ্যে দিয়ে দিতে হবে। অনেক ধন্যবাদ। রাকিব আল হাসান কিছু বলতে চান কিনা? আচ্ছা, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ধরুন সংস্কার চাই, আমরা সবাই চাই সংস্কার, কিন্তু ধরেন একটা বেসিক জিনিস আপনাকে আমি বলি। ধরেন আপনি সংস্কার করে ফেললেন, ঠিক আছে, সংস্কার করে ফেলার পরে একটা না, সেটা তো সহজ প্রক্রিয়া না। এখনো তো ধরেন এইসব বিষয় ঐক্যমতের জায়গার ঐক্যমত তো শুরু হলো। 5টা কমিশন 694টি তারা সংস্কার, হ্যাঁ আমি 94 দেখলাম নিউজ, যাই হোক 694টি প্রস্তাবনা তারা দিয়েছে। কেউ মানবে, কেউ মানবে না, কেউ অর্ধ মানবে, কেউ অর্ধ মানবে না। যাক, এটা শেষ পর্যন্ত যদি একটা ক্যালকুলেশন আসবে। কারণ আমি তারপরে সিনারিওটা আপনাকে বলি। ধরেন হচ্ছে কি, বিএনপি বা এনসিপি ক্ষমতা আসলো, ঠিক আছে, তারপরে ধরেন আসার পরে তারা ধরেন 2 থেকে 3 বছর, কথার কথা আমি মানে থিওরিটিক্যাল আপনি আলাপ করি, ধরেন তারা সরকার চালাতে ব্যর্থ হলো, তখন বাংলাদেশের যিনি সেনাপ্রধান তিনি মনে করলো যে তোমরা সরকার চালাতে ব্যর্থ হয়েছো, তোমরা পরে যাও, পতন করে ফেললো, এই সংবিধান ছুড়ে ফেলা দিল। সংবিধান কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু তো নাই। সেনাপ্রধান কেন মনে করবে এটা? আপনাকে আমি থিওরিটিক্যালি বলতেছি। ধরেন হচ্ছে কি, বাংলাদেশ সরকার, যে সরকার আসলো সরকার খুবই ব্যর্থ হলো, বিএনপি আসলো বা মানুষকে বলতে হবে, হ্যাঁ ব্যর্থ হলো সরকার। তারপর ধরেন আর্মি ক্ষমতা নিল, ক্ষমতা নেওয়ার পরে সংবিধান ছুড়ে ফেলা দিল। তারপর আপনি এই সংবিধানের কোনো মূল্য আছে? কোনো মূল্য তো নাই। আরেকটু উদাহরণ আপনাকে আমি দিই। ধরেন হচ্ছে বিএনপি বা এনসিপি যেই 2/3 মেজরিটি নিয়ে তার ক্ষমতা আসলো, এখন আপনি এখানে সব সংস্কার একরকম করে ফেললেন, বা সংস্কার তো একটা স্বতঃস্ফূর্ত স্পন্টানিয়াস প্রক্রিয়া, আপনি জোর করে তো সংস্কার চাপিয়ে দিতে পারেন না। এখন হচ্ছে ধরেন আপনি ঐক্যমত করলেন, জোর করে চাপায় দিয়ে একটা সংস্কার করে ফেললেন, তারপরে যে ক্ষমতা আসলো, ধরেন এনসিপি বা বিএনপি যেই হোক না কেন, অন্য কোনো দল 2/3 মেজরিটি নিয়ে আসলো, সে তার সুবিধা অনুযায়ী এগুলো সংস্থা চেঞ্জ করে ফেলে, তাতে কোনো লাভ হলো না। আমাদের মেন কথা হচ্ছে কি, ধরেন রাষ্ট্রের যে মৌলিক সংস্থার কথা বলছে, 4টা জিনিস বেসিক। আমার একটি পাওয়ার ট্রানজিশনটা খুব স্মুথ হতে হবে, আমার স্বাধীন নির্বাচন কমিশন থাকতে হবে, আমার তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকতে হবে, আমার বিচার বিভাগ স্বাধীন থাকতে হবে, আমার এনআরবি দুদক। এই কয়টা ব্যাপারে আপনার কোনো হস্তক্ষেপ করা যাবে না। এই ব্যাপারে প্রত্যেকটি দলে যারা প্রতিনিধি, তাদের ব্যাপারে একটা ঐক্যমত থাকতে হবে। ঐক্যমত থাকলে এইটা সাস্টেনেবল করবে, আদারওয়াইজ এগুলো সাস্টেনেবল করবে না। এখন আমরা এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছতে পারিনি, এবং সেই জায়গাতে না পৌঁছতে পারলে আমাদের মতো ঐক্য সৃষ্টি হবে, আমাদের এই সংস্কারগুলো সাস্টেনেবল হবে না। শেষ পর্যন্ত সংস্কার কতটুকু হয় সেটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। তারপরে ইলেকশনের পরে আবার সেই রেশারেশি শুরু হয়ে যাবে। সুতরাং আমরা যে রেশারেশি পার করে আসছি, সে রেশারেশি তার নতুন করে দেখতে চাই না। জি, একটা বিরতি নিয়ে ফিরছি। খালেকুজ্জামান লিপন আপনার কাছে। দর্শক, ছোট্টটা বিরতিতে যাচ্ছি। গণতন্ত্রে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত। গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম নির্বাচন নিয়ে, সংশয়, এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন সালেহুদ্দিন সিফাত, আছেন খালেকুজ্জামান লিপন, আছেন ডাক্তার রাকিব আল হাসান। খালেকুজ্জামান লিপন, সংস্কার যে প্রক্রিয়া চলছে, একটা বিষয় ধরেন খুব ভাইস ভার্সা আসছে যে সংস্কার শেষ না করে নির্বাচন হবে না, বিচার শেষ না করে নির্বাচন হবে না। আবার এই বিষয় এই দুটির কারণেই ধরেন নির্বাচন নিয়ে এই যে সংশয় কথা যেটা আমি বলছি, সেটার কারণেই ধরেন নির্বাচন নিয়ে সংশয়ের বিষয়টাই আসছে। আপনি তো এই প্রক্রিয়ার সঙ্গে আছেন, আপনার সঙ্গে আলোচনা হয়েছে, কতটা সহজ মনে হচ্ছে এবং ঐক্যমতের জায়গাটা কতটা সহজ হবে বলে মনে হয়? আসলে ধন্যবাদ। আসলে এখানে কতগুলো বিষয় আমাদের মানে খেয়াল করা দরকার। আমরা যেটা হাসিনা রেজিমকে আমরা যেটা দেখেছি, সেও কিন্তু একটা দেশবাসীর সামনে উন্নয়ন না গণতন্ত্র এরকম একটা ফ্যালাসির মধ্যে কিন্তু মানুষকে ফেলে দিয়েছিল। বেশি উন্নয়ন, কম গণতন্ত্র। অর্থাৎ তিনি এটাই বলতে চাইছেন যে আমরা উন্নয়নকে অ্যালাউ করব বেশি, ফলে সেক্ষেত্রে আমাদের এখন কম গণতন্ত্র প্র্যাকটিস করতে হবে। আমরা এরকম একটা ফ্যাসিস্ট রেজিমকে চেঞ্জ করলাম, এখন কিন্তু আমরা আবার আরেকটা টার্মিনোলজির মধ্যে কিন্তু আমরা পড়ে যাচ্ছি, নির্বাচন না সংস্কার কিংবা বিচার না সংস্কার। আসলে এটা কোনোটা তো কন্ট্রাডিক্টরি না। আমরা কি কেউ বিচার চাইনি? আমরা প্রত্যেকে বিচার চাচ্ছি, কিন্তু সেই বিচারটা দেখেন, আপনি যে অপরাধ করেছে সেই অপরাধে যদি তাকে মামলায় রুজু না করা হয়, তাহলে কিন্তু বিচার প্রক্রিয়াটা দুর্বল হবে।
আমরা এই ব্যাপারে কিন্তু সতর্ক করেছি গভর্নমেন্টকে বা প্রশাসনকে, যাতে যথাযথ বিচার প্রক্রিয়াটা হয়। কিন্তু বিচার তো তার একটা নির্দিষ্ট প্রক্রিয়া প্রসেস অনুযায়ী হবে। তো তার জন্য কি আমার সংস্কার থেকে থেমে থাকবে, না তার জন্য আমার নির্বাচন থেমে থাকবে? কোনটাই থেমে থাকার কথা না। কিন্তু এগুলোকে আমরা মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে কিন্তু আমরা পরিস্থিতিটাকে ক্রমশ জটিল করছি। আচ্ছা, ধরুন আপনি সংস্কার করবেন, আপনি বলেন আজকে 8 মাস অতিবাহিত হয়েছে। আমাদের দল আমরা প্রতিটা বিষয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই আমাদের লিখিত রিপোর্ট আমরা জমা দিয়েছি, এবং সর্বশেষ আমরা গত 16 তারিখে আমরা কিন্তু এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেখানে গিয়ে আমরা আমাদের যে বক্তব্য সেটা আমরা উপস্থাপন করেছি। তো এখন আপনি যদি খেয়াল করেন, যদি এরশাদ বিরোধী আন্দোলনটাকে আপনি খেয়াল করেন, 90-এর গণঅভ্যুত্থানের পরে যখন শাহাবুদ্দিন সাহেব প্রধান বিচারপতি ছিলেন, উনি দায়িত্ব নিলেন, কি প্রক্রিয়া নিয়েছে আপনি জানেন? অনেক জটিল ব্যাপার ছিল, সাংবিধানিক প্রশ্ন ছিল, কিন্তু একটা ঐক্যমতের ভিত্তিতে কিন্তু অভ্যুত্থানকালীন যারা নেতৃত্ব দিয়েছেন তাদের ঐক্যমতের ভিত্তিতে কিন্তু শাহাবুদ্দিন সাহেব দায়িত্ব নিয়েছেন, আবার তিনি তার পূর্ব পদে ফেরত গেছেন। তার মানে আমি যেটা বলতে চাইছি যে সংস্কারের যে আলোচনাটা হচ্ছে, এখানেও কিন্তু আমরা যদি সেরকম প্রধান ইতিমধ্যে যে সমস্ত দলগুলো জমা দিয়েছে, প্রায় সমস্ত দল জমা দিয়েছে, আমি যদি সেটাকে আমি একটা সিনপসিস করি, তাহলে কিন্তু দেখা যাবে যে এখানে 20%, 30% বা 40%-এর মধ্যে একটা ঐক্যমত অলরেডি এখানে আছে। তাহলে আপনি সেইটাকে গতকাল বলেছে যে 691টার মধ্যে 500-র বেশিতে একমত বিএনপি তো বড় স্টেক হোল্ডার এখানে, অন্যান্য দল আপনারা তো সবাই আছেন। বিএনপির সাথে তো বিভিন্ন বিষয়ে, মৌলিক বিষয়েও বিভিন্ন মতৈক্য হতে অসুবিধা হচ্ছে, যেটা আজকে প্রথম আলোতে দেখলাম আমরা যে সব মৌলিক বিষয়ে একমত হতে পারেন আসলে বিএনপি। 651-র মধ্যে 500-র বেশি, আপনি যেটি বলেন তাহলে তো আলটিমেটলি 50-60% জায়গায় আসলে একমতের জায়গা আছে। না, আমি বলছি যে ধরেন এটা তো একটা, ধরেন এখন যে শীট দিয়েছে টিক চিহ্ন দেওয়া, সেটা আমি বলছি ওই প্রসেসের মধ্যেও আমি যাবো কেন? এই জটিল প্রক্রিয়া আবার যাওয়ার দরকার কি? এগুলো সবগুলো কিন্তু লেন্দি প্রসেস, সময় ক্ষেপণ করা। আমি বলছি যে এর আগেই কিন্তু প্রতিটি রাজনৈতিক দল তারা তাদের মতামত সংবিধান প্রশ্নে, নির্বাচন প্রশ্নে, পুলিশ প্রশ্নে, বিচার বিভাগ প্রশ্নে তারা কিন্তু জমা দিয়েছে। তাহলে সেই যে জমা দিয়েছে, প্রত্যেকটা দল তাদের ওপিনিয়ন দিয়েছে, আপনি সেই ওপিনিয়নগুলোকে একটা সামারাইজ করেন, তাহলে সেখানে সামারাইজ করলে তো আপনি একটা ঐক্যমত পেয়ে যান যে আমার এই কয়টা প্রশ্নে ঐক্যমত আছে। ওকে, তাহলে আমরা এটা প্রকাশিত করলে তো হয়ে যায়, সবাই একমত হয়ে গেছি, দেন আমরা বাকি বিষয়গুলো নিয়ে একটা আলোচনা চালাই। তাহলে এটা আমি বলছি এই সহজ প্রক্রিয়া না গিয়ে আমরা যেই প্রক্রিয়ায় গেলাম এখন একটার পর একটা আমরা কিন্তু বাস্তব এটার মধ্যে দিয়ে কি হচ্ছে, একটা দীর্ঘসূত্রিতার মধ্যে আমরা পড়ছি। তো ফলে আমরা বলছি যে এই কারণেই কিন্তু হচ্ছে কি আমাদের মতো আমরা যারা সংশয়ের যে বিষয়টা তৈরি হচ্ছে কিন্তু এই কারণেই যে কেন। সালাউদ্দিন সিফাত, মানে ধরেন বিচার সংস্কার দুটি তো আসলে চলমান প্রক্রিয়া, এটির জন্য নির্বাচন থেমে থাকবে কিনা, এবং যেটি বলছিলেন যে সংস্কার যে প্রক্রিয়া হচ্ছে সেটি আসলে মানে আরও দ্রুত করা সম্ভব ছিল, সময় ক্ষেপণ করা হচ্ছে এটার নামে। আচ্ছা, আমরা শুরুতেই বলে এসেছি যে আমরা সংস্কার বনাম নির্বাচন এই ধরনের যে বাইনারি, এটা আমরা করছি না, আমরা কখনো করিও নাই। আমরা বরং দুটোকেই বলেছি দুটো একসাথেই চলতে পারে। নির্বাচনকে আপনাদেরকে কেউ বলছে যে আপনারা বলছেন? হ্যাঁ, আমরা বলেছি, আমরা নানা সময় বলেছি যে আমরা এই জন্য কি আপনাদেরকে দায়ী করা হচ্ছে? আমাদের যদি দায়ী করা হয়ে থাকে তাহলে সেটা যারা দায়ী করছে তারা হয়তো না জেনে বলছে আর কি। বাট আমরা তো সবসময় বলে এসেছি সংস্কার এবং নির্বাচনের মাঝে মানে যে দ্বৈরথটা তৈরি করা হচ্ছে। আজকেও তো সার্জিস আলম বলেছেন যে বিচারের আগে নির্বাচন, সেটা ডিফারেন্ট। সেটা হচ্ছে আপনি একটা বিচারের প্রক্রিয়া, আমরা বলেছি বারবার যে এই মুহূর্তে দরকার বিচারের সংস্কার করবেন, এবং সেটার পাশাপাশি তো নির্বাচনের প্রক্রিয়াটা এগিয়ে যাবে। এবং অনেকে বলে যে নির্বাচনের প্রক্রিয়া নাকি এগোনো হচ্ছে না বা রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে না। আমি বরং দেখতে পাই যে আপনি যে আইনে নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022, এই আইনে কিন্তু অভ্যুত্থানের পরেই নির্বাচন কমিশনটা নিয়োগ হয়েছে। এখন আমাদের যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তারাও কিন্তু এই আইনটার যে সংস্কার প্রস্তাবনা সেটা দিয়েছে। এমনকি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি পর্যন্ত 2022 সালে যখন আইনটা প্রণীত হয়েছে তখন এটাকে উনি একটা বাকশালী আইন হিসেবে চিহ্নিত করেছিলেন। এখনো পর্যন্ত সেই নিউজ কাটিং আপনি পাবেন। তাহলে এত কিছুর পরেও যে আইনটিকে সবাই কালো আইন হিসেবে অন্তর্ভুক্ত করছে, বাকশালী আইন হিসেবে অন্তর্ভুক্ত করেছে, সে আইনের অধীনে কিন্তু আপনি একটা নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছেন, এবং তারা হচ্ছে সরকার নিয়োগ দিয়েছে, এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকার জড়িত, অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে। এবং এই ক্ষেত্রে আমাদের যে রাজনৈতিক দলগুলোর যে নির্বাচন কেন্দ্রিক তোড়জোড়, সেটাকে আমি প্রধান কারণ হিসেবে দায়ী করব। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, না কিন্তু নির্বাচন কমিশন ফাঁকা থাকবে, মানে ধরেন নির্বাচন কমিশন চলে গেল, সেটা বলে নির্বাচন কমিশন ফাঁকা থাকবে না। কেন বলেছি আমি বলি, ধরেন আপনি যে আইনটাকে আপনি কালো আইন হিসেবে চিহ্নিত করেছেন ইতিপূর্বে, এবং যে আইনটাকে আপনি বলেছেন যে আইনের মাধ্যমে মূলত নির্বাচনকে জবাবদিহিতাহীন করা এবং নির্বাচনকে সুষ্ঠু না করার এক ধরনের প্রক্রিয়া আছে যে আইনের মাঝেই। তো তাহলে সেই আইনের অধীনেই যখন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হচ্ছে,
এটা তো প্রথম প্রক্রিয়াতেই বিসমিল্লাতেই গলদ হয়েছে আর কি, শুরুতেই গোড়ায় গলদ হয়েছে। তো এটা নিয়ে তো আমাদের রাজনৈতিক দলগুলোর যে এই সরকারের আমলে যেসব নিয়োগ হচ্ছে সব তো এভাবেই হচ্ছে নাকি? আমি তো বলছি এখন এটার জন্য আমি নির্বাচনকে কেন বললাম, কারণ নির্বাচন সংক্রান্ত যেহেতু কথা আসছে, তো এখন এই জায়গা থেকে তো অবশ্যই আমাদের যে রাজনৈতিক দলগুলো নির্বাচন কেন্দ্রিক তোড়জোড় আছে তাদের তো এই ব্যাপারে কনসার্ন জানানো ছিল, জানাই নাই তো কেউ। এখন কেন বলছি যে একদম মৌলিক সংস্কার ব্যতীত নির্বাচন হলে সেটি আসলে দিন শেষে আবার একটা ওই ধরনের রাষ্ট্র কাঠামোর মধ্যে যাবে, যেটা আমরা চাই না। কেন? ধরেন আমরা বলেছি প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করতে হবে, এটা মোটামুটি আমাদের পুরো বাংলাদেশে আপনি জনগণের কাছে যান সবাই বলবে এটা, যে যারা একদলীয় এবং একজন ব্যক্তির যে পরিমাণ ক্ষমতা দেখেছে, তাকে যেরকম একদম দানব আকৃতির হিসাবে দেখেছে, তারা চায় একজন ব্যক্তির যে ক্ষমতা, অপরিসীম ক্ষমতা, সেটা হ্রাস পায়। এখন আপনি যদি এই ব্যাপারে এই ঐক্যমত্য পোষণ না করে সংস্কার প্রক্রিয়ায় এগিয়ে না গিয়ে আপনি যদি নির্বাচনে চলে যান, তাহলে তো আবার সেম একই কাহিনীটা ঘটবে, আবার পুনরাবৃত্তি ঘটবে। সেম গোজ ফর ওই যে নির্বাচন কমিশন নিয়োগ আইন যেটা বললাম সেটা। এরপর ধরেন আবার আমরা বলছি যে পার্লামেন্টকে আমরা দ্বিকক্ষ বিশিষ্টের কথা বলছি। তা আপনি যদি এই বিষয়গুলো যেগুলোর কথা আপনি বলছেন যে মৌলিক সংস্কারের কথা, এগুলোতে যদি আপনি ঐক্যমত্য পোষণ না করে আপনি জাস্ট নির্বাচন দিয়ে দেন, তারপর সাধারণ নির্বাচনে সবাই সেখানে পরবর্তী যে সরকার গঠিত হলো তারা কি এইগুলোকে মানবে কিনা, এগুলোর রক্ষা করবে কিনা, কমিটমেন্টটা রক্ষা করবে কিনা, সেটা নিয়ে তো একটা বড় প্রশ্ন। কমিটমেন্ট রক্ষা করবে কিনা এই গ্যারান্টি আগে থেকে কিভাবে পাবেন? না, আমরা এটা শুধু কমিটমেন্ট ওই রক্ষা করার বিষয় না, তখন তো আপনি স্ট্রাকচারে বসে তার আপনি স্ট্রাকচারটা পরিবর্তন করতে পারতেছেন না, ওর তো স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। আপনি ধরেন প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস, এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম যে বিএনপি থেকে যে সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে সেখানে কিন্তু এই ব্যাপারে তারা এই প্রধানমন্ত্রী ক্ষমতা হ্রাস প্রশ্নে তারা কিন্তু কোনো আমাদের যে পজিটিভ ইতিবাচক তেমন কিছু বলে নাই। তো আপনি যদি এইটা তো ভেরি মৌলিক, ভেরি ফান্ডামেন্টাল, তো এইখানে যদি আপনি একমত না হতে পারেন, তারপর যদি আপনি আবার নির্বাচনে যান, তাহলে তো সেম ইস্যু হবে, আবার প্রধানমন্ত্রীর একটা দানব আকৃতির ক্ষমতা তৈরি হতে পারে। তো এইগুলো তো আগে পরিবর্তন করতে হবে, স্ট্রাকচারাল চেঞ্জেস আনতে হবে, তারপর না। আপনি বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা পরিবর্তন হলেই মোটামুটি অর্ধেক সমস্যা। এটা জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল বললাম। এরকম তো আরো আমি নির্বাচনে ধরেন নির্বাচন কমিশন নিয়োগ আইন যেটা বললাম যে কালো আইন বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর এই জায়গাটাই তো বিএনপি স্ট্রিক্ট বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, প্রধানমন্ত্রীর জায়গাটা বিএনপির একটা স্ট্রিক্ট অবস্থা। ধরেন ওরা তো টানা দুইবার মাঝখানে, এখন ধরেন একটা গ্যাপ দিয়ে তার আবার বলছে, আগে তো টানা ছিল। আমরা বলেছি যে পরপর দুইবার, কেউ হচ্ছে এটা হচ্ছে বিএনপি না, এটা হচ্ছে বিএনপির অবস্থান যে পরপর দুইবার। আমরা বলেছি যে একদম দুইবার, টোটাল দুইবার মোট, এবং টোটাল দুইবার পর সে আর প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা ছিল আমাদের অবস্থান। তো এইসব জায়গাগুলো যেগুলো একদম মৌলিক বললাম, ফান্ডামেন্টাল, এগুলো যদি আপনি স্ট্রাকচারাল চেঞ্জেস না নিয়ে আসেন, পরবর্তীতে আপনি এই নির্বাচন দিয়ে দিলেন, তাহলে তো আবার স্ট্রাকচারের মধ্যেই থেকে গেল। জি, অনেক ধন্যবাদ। রাকিব আল হাসান, জি এই জায়গায় একটু শুনতে চাই, মৌলিক জায়গায় একমত হওয়ার জায়গাটাই যে জটিলতা। আচ্ছা, মৌলিক জায়গায় একটু আপনাকে আবার ধন্যবাদ। মৌলিক জায়গায় আমি তো আগের পর্বে বলেছিলাম, ধরেন আপনার যে কোনো সংস্কারে বলেন, যে কোনো পরিবর্তনে বলেন, সেটা হচ্ছে কি আমাদের বেসিক, ধরেন আপনার সাথে আমার আইডিওলজি ডিফারেন্ট হবে, আপনার সাথে আমার থিঙ্কিং ফিলোসফি ডিফারেন্ট হবে, কিন্তু বেসিক জায়গাগুলো যদি আপনার পলিটিক্যাল অ্যাকোমোডেশন না হয়, তাহলে আপনি সংস্কার বলেন, সংবিধান বলেন, গণপরিষদের কোনো লাভ নেই। এটা হচ্ছে বেসিক জায়গা। সুতরাং আমাদের এই জায়গাটার মধ্যে না কেন একটা ঘাটতি দেখতে পাচ্ছি, কারণ এই ঘাটতির জায়গাটা আসলে এই 8 মাস 9 মাসে ফিল আপ হচ্ছে না। আর আপনার অন্য প্রসঙ্গে আসছে, সেটা হচ্ছে কি জনাব সাজিদ আলম আজকে বলেছেন যে বিচারের আগে নির্বাচন যেন না হয়। এর আগে তিনি একবার ভাষ্য দিয়েছিলেন যে শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ওঠানোর আগ পর্যন্ত যেন নির্বাচনের কথা না বলে। এখন ধরেন আমাদের যে বিচার ব্যবস্থা সিস্টেম, বা আপনি শেখ হাসিনা অন্য একটি দেশে ভারতে আশ্রয় নিয়ে আছে বা ভারত তাকে আশ্রয় দিয়েছে, তো সেই জায়গা থেকে ধরেন আপনি তাকে ইন্টারপোল আসামি হিসেবে 12 জনের নাম বাংলাদেশ দিয়েছে, তো সেই জায়গা থেকে ধরেন তার বিচারেরটা কোন প্রক্রিয়া হবে, কীভাবে আপনি শুরু করবেন। ধরেন ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং টিম এতটা স্বচ্ছ জায়গা থেকে কিন্তু তারা বাংলাদেশের গণহত্যার রিপোর্ট তারা দিয়েছে 1400 হত্যাকাণ্ড, কিন্তু তারা এটাও বলেছে যে তারা কোনো দলের নিষিদ্ধ চায় না। একই সাথে তারা এটাও বলেছে যে তারা, আপনি তো জানেন বাংলাদেশের ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে মৃত্যুদণ্ড, পৃথিবীর অনেক দেশে কিন্তু মৃত্যুদণ্ড ক্যাপিটাল পানিশমেন্ট নাই। তো তারা কিন্তু দেখেন, আপনি যখন এই বিচার প্রক্রিয়াগুলো শুরু করবেন, আপনি যেসব দেশে ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে আপনার মৃত্যুদণ্ড, সেখানে হচ্ছে কি আপনার ওরা কিন্তু সেভাবে স্ট্রিক্ট, তো সে জায়গা থেকে কিন্তু আপনাকে তো ওরা কোনো ফেরত দেওয়ার আনার কোনো সুযোগ নেই, ইন্টারপোলে কোনো সুযোগ নেই। আরেকটা জিনিস হচ্ছে তারা নতুন করে যোগ করেছে, সেটা হচ্ছে আপনি কারো কোনো আসামির বা কনভিক্টেড যে তার অ্যাবসেন্সে আপনি কোনো বিচার প্রক্রিয়া করতে পারবেন না। তো সে জায়গা থেকে, কারণ এটা সুষ্ঠু মনে করেন না, তো শেখ হাসিনা তো আপনি আনতেই পারবেন না, কবে আনতে পারবেন, আদৌ আনতে পারবেন কিনা সেটা একটা সন্দেহ। তো সেই জায়গা থেকে আপনি কী হিসেবে বলেন যে শেখ হাসিনাকে আপনি বিচার শুরু কিংবা আপনার ফাঁসির দড়িতে ওঠার আগ পর্যন্ত নির্বাচন দেখতে চান না। তো সুতরাং এই জাতীয় কথাবার্তাগুলো না আসলে ধরেন, আবার ধরেন বাংলাদেশের আইন ব্যবস্থা, বাংলাদেশের সিস্টেম, তথাকথিত সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আপনি অনেকগুলো রায়ের ধাপ না আছে না, আপনার ধরেন ফার্স্ট একটা রায় হবে, অ্যাপিলেট ডিভিশন যাবে, উচ্চ, মানে অনেক ধাপ আছে। তো প্রথম রায় হতে 1.5 থেকে 2.5 বছর লাগে। তো এখনো তো আপনি 8 মাসে সরকার তো এটা শুরুই করতে পারলো না, তো এটা তো সরকারের বড় একটা ব্যর্থতা। এবং এই সরকার শুরুই করতে পারেন, আপনি কবে শুরু করবেন, কবে কি করবেন না করবেন, অথচ এই জিনিসগুলো আসলে প্যারালালি হতে পারতো। আর এই সংস্কারের যে বিষয়গুলো আপনাকে আমি বলি, ধরেন
ছোট প্যাকেজ বড় প্যাকেজ যেটা আপনি বলেন না কেন, ধরেন এগুলো তো আসলে ঐক্যমতের ভিত্তিতে আপনি জাস্ট রাজি হবেন, করবেন, কিছু অধ্যাদেশ করবেন, কিছু তৈরি করে দিয়ে যাবেন, পরবর্তী গভর্নমেন্ট সেটাকে সংসদে অ্যাপ্রুভ করবে। এখন এই জিনিসগুলো তো খুব জটিল কিছু না, কারণ প্রত্যেকটি বিশাল বড় রকম আপনার সংস্কার কমিটি গঠন করা হয়েছে, বিদেশ থেকে আমদানি করে আনা হয়েছে অনেকজনকে, অনেকে এখানে খুব হাই স্কলার লোকজন ঢুকেছে। তো এগুলো তো একটা সফটওয়্যারের বিষয়। ধরেন আপনি যে জায়গাটা আছে সেই জায়গাটা আপনি বসায় এডিট করে ঐক্যমত, ভাই যেটা বললো এত পার্সেন্টেজ আপনি এডিট করে এগুলো করে ফেলেন। এখন আপনি ধরেন আপনি রাতারাতি আপনাকে বাংলাদেশে সব চেঞ্জ করতে পারবেন, এটা কি পসিবল? পসিবল তো না। আপনি ধরেন মানে আমরাও তো চাই যে বাংলাদেশ একটা ওয়েস্টার্ন কালচারের মতো ডেমোক্রেটিক, কিন্তু এগুলো তো একটা প্র্যাকটিসের ব্যাপার, মানে এটা পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল অ্যাটমসফিয়ার তৈরি করে দিনের ব্যাপার না। একটা জিনিস দিয়ে আপনি শেষ করি, সেটা যদি ধরেন কিন্তু এটা তো একটা বড় সুযোগও, এখন যে সুযোগটা তৈরি হচ্ছে এটা তো একটা বড় সুযোগ, সবাই যদি একমত করানো যায় সবাইকে যে এই মৌলিক জায়গাগুলোতে আমরা একমত, সেটা তো বাংলাদেশের জন্য একটা মাইলস্টোন হয়ে থাকবে, ডেফিনেটলি হয়ে থাকবে। কিন্তু কেন যেটা হচ্ছে না সেটা তো প্রশ্ন। কারণ কথা হচ্ছে আপনি ধরেন আমি যেটা পরে বললাম যে ধরেন প্রত্যেকটি জায়গা থেকে আপনার অ্যাকোমোডেট হতে হবে, যে আমি এই বেসিক জায়গাগুলোতে আমি কখনো অক্ষুণ্ণ করবো না, আমি কখনো এগুলোতে হ্যাম্পার করবো না। আর আমি আপনাকে উদাহরণ দিলাম না যে ধরেন আপনি 2/3 মেজরিটি পেলে আমি চেঞ্জ করতে পারলাম, তাহলে তো এখন ভ্যালু থাকলো না। ধরেন আমি 2/3 মেজরিটি পেয়ে গেলাম, কথার কথা, তাহলে তো আমি আপনি করলেন, তারপর আমি এসে আমার মতো করে পরিবর্তন করলাম, তার কোনো লাভ হলো? কোনো ভ্যালু তো এর হলো না। আর একটা জিনিস ভোট দিয়ে তারে আমার কথা হচ্ছে ভোট দিয়ে তারে আপনি ভোট দেবেন না, সে পরবর্তীতে নির্বাচিত হবে না, তা তো সে আপনি 5 বছর ধরে মানুষ না চাইলে সে দিবেন না। এটা ডেমোক্রেসি সিস্টেম তো তাই। তো এখন হচ্ছে ধরেন কিন্তু আপনি এটা কয়বার করবেন? আবার কি তাহলে আরেকটা গণঅভ্যুত্থান, আবার 5 বছর আবার একটা গণঅভ্যুত্থান চাবেন? আবার এরকম ধরেন যে সরকার শেষ আবার শেখ হাসিনার মতো ফেসিস্ট হয়ে উঠলো বা তার চেয়ে খারাপ হয়ে উঠলো, তখন আবার ট্রেনে ফেলাবেন, তাহলে তো আপনার এই ডেমোক্রেটিক ট্রানজিশন প্রসেসটা তো স্মুথ হলো না। এখন এটা তো একটা প্র্যাকটিসের ব্যাপার। আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি। ধরেন বাংলাদেশে যে মানে ইনকাম ট্যাক্স রিটার্ন যায়, এটা আশাটা খুবই লো। এখন আপনি ধরেন আপনি যদি মনে করেন যে আমি এ করে ফেলবো সে করে ফেলবো, কিন্তু আপনার তো দিন শেষে টাকা লাগবে। আপনার তো বাংলাদেশের এই রেভিনিউটাও খুব স্লো। এখন হচ্ছে ধরেন আনাটা রিটার্ন ব্যাকটা। এখন এটা যদি আপনি একটা পর্যায়ে ট্রানজিশন পর্যায়ে পৌঁছাতে হলে তো একটা 10 থেকে 15-20 বছর, এটা তো মানে ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা অনুযায়ী বলতেছি, আইএমএফ ডেটা অনুযায়ী বলতেছি, লং টার্মের ব্যাপার। এখন আপনি সবকিছু যে আজকে করে ফেলবেন, কালকে করে ফেলবেন, আজকে আমি 100% সংস্কার চাবো, কালকে আমি এই চাবো, এটা তো হবে না আসলে। এখন হওয়ার জন্য যেটা সহজ সেটা হচ্ছে কি মাইন্ড সেটআপটা রেডি করা, পলিটিক্যাল মাইন্ড সেটআপটা রেডি করা, প্রত্যেকের মাঝে একটা অ্যাকোমোডেশন রেডি করা, মাইন্ড সেট করা। আর একটা একদম শেষ কথা শেষ করে বিরতির সময় একটু বিরতির পরে ফিরবো। দর্শক ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আবারও গণতন্ত্র গণতন্ত্রকে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক আবারও স্বাগত গণতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম নির্বাচন নিয়ে, সংশয় নিয়ে। খালেকুজ্জামান লিপন, একটু জানতে চাই যে নির্বাচন নিয়ে তো আপনারা অনেক সোচ্চার এবং বলছেন যে একটু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাওয়া উচিত একটা ফ্যাসিস্ট আমলের পরে। নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হবে আমরা যেসব সমস্যাগুলো নিয়ে কথা বলছি? অবশ্যই না। আমরা মনে করি নির্বাচন একটা এই গণতান্ত্রিক ট্রানজিশনের একটা পদক্ষেপ মাত্র। জি, কিন্তু এটা হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা আমরা মনে করি না। তো ফলে আমরা যদি ব্যবস্থার বদল না হয়, শুধু অবস্থার বদল করে কিন্তু এখানে পরিবর্তনটা হবে না। সেজন্যই তো সংস্কার দরকার। হ্যাঁ, সংস্কার দরকার। কিন্তু আমরা দেখছি যে সেই বিষয়ে সংস্কার আমরা যতটা বলছি, সংস্কারের কথাটা যতটা আমরা বলছি, এটা যতটা মানে মনে হচ্ছে খুব মানে আলোচনায় আছে বা জোর আছে, কথা আছে, কিন্তু বাস্তবে কিন্তু আমরা দেখলাম যে সেটার কিন্তু প্রতিফলনটা আমরা এভাবে দেখছি না। আমি সেটাই বললাম যে আপনি যদি আমাদের প্রতিটা দলেরই এই প্রস্তাবনা গভর্নমেন্টের কাছে জমা দেওয়া ছিল বা কমিশনগুলোর কাছে জমা দেওয়া ছিল, তাহলে আপনি সেগুলোকে ধরে প্রতিটি রাজনৈতিক দল তাদের সাথে যদি আপনি বাইলেটারাল ডিসকাশনের মধ্যে থাকতেন, এতে কিন্তু রাষ্ট্র অনেক সংহত হতো, দেশের পরিস্থিতিটা অনেক কন্ট্রোলে থাকতো এবং সংস্কারটাও ইতিমধ্যে কিন্তু সম্ভব হতো। একটা নির্বাচিত সরকারের মেয়াদ 4 থেকে 5 বছর থাকে, আর আপনি একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, যেটাকে সোকল আমরা বলতে পারি, মানে যেটাকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলতে পারি, তাহলে সেই সরকার ইতিমধ্যে 8 মাস পার করে ফেলেছেন, অথচ আপনার এখনও পর্যন্ত কিন্তু তার কোনো মানে সংস্কারের কোনো অসংখ্য প্রস্তাব থাকার পরেও আমরা কিন্তু সেগুলো নিয়ে কোনো কাজ দেখছি না। বেশিরভাগ জায়গায় তো একমত না, একমত, কিন্তু সেই একমত নিয়েই কিন্তু আমরা নানানভাবে সময় ক্ষেপণ করছি। আসলে একটা জিনিস দেখেন, আমরা তো কতগুলো জিনিস আমাদের অ্যাটেনশন দেওয়া দরকার ছিল। আমাদের শ্বেতপত্র প্রণয়ন কমিটি যারা আর্থিক খাতের দুর্নীতি বললো যে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তাহলে এই যে টাকাটা পাচার হলো, কি প্রক্রিয়ায় ব্যাংক থেকে টাকাটা চলে গেল, কারা সেটার সাথে যুক্ত, কোথায় সেই টাকাটা গেল, আমাদের তো এগুলো নিয়ে ডিসকাস করা দরকার ছিল। এই প্রক্রিয়া পদ্ধতিগুলো আমাদের জাতির সামনে আসা দরকার, সেটা তো ওই জায়গায়। হ্যাঁ, তাহলে আমরা দেখেন সেটা আমরা সেই শ্বেতপত্র প্রণয়ন কমিটি বা তারা যে রিপোর্টটা দিল তার কিন্তু কোনো আমরা এটা নিয়ে কোনো ডিসকাস ডায়লগ দেখছি না। কিংবা এখানে যে নির্বাচনগুলো যে হলো, কিংবা বিভিন্ন ধরনের যে এগ্রিমেন্টগুলো হলো, বিভিন্ন আমাদের নানান যে মেগা প্রকল্প দেখলাম, সেগুলো যে চুক্তিগুলো হলো, কিভাবে এখানে হলো, কি প্রক্রিয়ায় হলো,
দেশের স্বার্থ কতটুকু রক্ষিত হলো না হলো সেগুলো নিয়ে কিন্তু কোনো আমরা আলাপ আলোচনা দেখছি না। আসলে আমরা তো এই দিকে আমাদের এই সময় তো আমরা এই আলোচনাগুলোতে ঢুকতে পারতাম, তাহলে দেশের আমরা কিন্তু একটা পরিবর্তন আমরা দেখতে পেতাম। কিন্তু আমরা দেখলাম যে আমরা এই আলোচনাগুলোকে আমরা কিভাবে চাপা দিয়ে বরঞ্চ এমন কিছু মবক্রেসি, এমন কিছু জিনিসকে নন ইস্যুকে ইস্যু করে নিয়ে আসা হলো এবং গোটা দেশের মানুষকে ইনভলভ করে দিয়ে আমার যে মূল এই গত 15 বছরের যেই ফ্যাসিবাদী সরকার তারা যেই অবৈধ লুণ্ঠন এবং যে অনৈতিক যে চর্চা করেছে, দেশকে যে আমরা বলছি সোবলা বানিয়ে দিয়েছে, সেই জিনিসগুলো নিয়ে আমাদের যেই অনুসন্ধানগুলো করার কথা ছিল, যেগুলো নিয়ে আমাদের একটা গোটা দেশের সামনে সেই পিকচারটা উপস্থাপন করে সেটার ছিদ্রগুলো বন্ধ করার দিকে আমাদের অগ্রসর হওয়া দরকার ছিল, কিন্তু আমরা সেই দিকে কিন্তু অগ্রসর হতে পারলাম না। সরকার তাহলে কি কোন দিকে অগ্রসর হচ্ছে? সরকার আসলে কোন দিকে অগ্রসর হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সরকার নিজেও কনফিউজড। আসলে সরকার যেহেতু সরকার ফোকাস কি বলে মনে হয়? সংস্কার, বিচার, নির্বাচন, যে তিনটা নিয়ে রাজনৈতিক দল মানুষ বেশি চিন্তিত, কোন দিকে ফোকাস বেশি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে সরকার কালক্ষেপণের দিকে ফোকাসড। এর কারণ হচ্ছে কি, কারণ যে সরকার যদি কালক্ষেপণের দিকে যাবে ততই আমাদের এরকম অস্থিরতা তৈরি হবে, ততই মতৈক্য তৈরি হবে এবং আমাদের আসলে এই যে আমরা পলিটিক্যাল অ্যাকোমোডেশনের কথা বলছি, পলিটিক্যাল মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলছি, সেটা থেকে আমরা ক্রমশ দূরে যাব। তারপর হচ্ছে ধরেন সবার সাথে সবার বিশ্বাসের একটি দূরত্ব তৈরি হবে এবং একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এখন ধরেন আমাদের একজন আরেকজনকে ট্রাস্ট করতে হবে, ব্যাপারটা হচ্ছে এটা। এখন যদি ধরেন ট্রাস্টের জায়গাটা যদি না তৈরি হয় তখন আসলে মানে এই জিনিসগুলো সাস্টেনেবল হবে না। আমরা চাই যে সবসময় দিন শেষে জিনিসটা একটা সাস্টেনেবল প্রক্রিয়া হাঁটুক। জি, অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে সালাউদ্দিন সিফাত, এই যে মানে পরস্পরকে বিশ্বাস করা, সেই বিশ্বাসের জায়গায় কি আমরা আছি? যেই বিশ্বাসটা নিয়ে সবাই মিলে ফ্যাসিস্ট রেজিমের পতন ঘটানো হলো না, সেখানে আমরা যেটা বলতে চাই যে ইতিপূর্বে কয়েক জায়গায় বলেছি যে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে পাওয়ারের ট্রানজিশন অফ পাওয়ার। এটাকে যদি অসহিংস করে তোলা যায় এবং এটাকে যদি সুষ্ঠু করা যায় তাহলে বাকি সকল সমস্যা কিন্তু দূরীভূত হয়ে যায়। এটা একদম অন্যতম মূল প্রবলেম। আরেকটা বিষয় যেটা হচ্ছে ট্রানজিশন অফ পাওয়ার কি এবার ধরেন, মানে আমি একটা কথা সবসময় বলি যে আপনার কি মনে হয় যে সামনে যে সরকারই আসুক সেই সরকারের পক্ষে ফ্যাসিস্ট হয়ে ওঠা অসম্ভব? সেই সরকারের পক্ষে ফ্যাসিস্ট হয়ে ওঠা সম্ভব যদি স্ট্রাকচারাল যে চেঞ্জেসগুলো সেগুলো যদি না নিয়ে এখন যে সোশ্যাল মিডিয়ার যে বাস্তবতা, আপনাদের যে ফোর্স, মানুষের মধ্যে যে সচেতনতা ডেভেলপ করেছে এই অভ্যুত্থানের পরে, সেটা তো হচ্ছে তার রিঅ্যাকশন হিসেবে কি আসবে, সরকারের উপর যে প্রেসার থাকবে সেটা তো তার রিঅ্যাকশন, সেটা তো তার রিঅ্যাকশন হিসেবে কি আসবে, বাট তার যে সম্ভাবনা সেটাকে তো আমি উড়িয়ে দিতে পারি না যদি না স্ট্রাকচারাল চেঞ্জেসগুলো না আসে। যেমন ধরেন রাজনৈতিক দল শিক্ষা নেবে না, যেমন রাকিব ভাই নেয় না তো, যেমন রাকিব ভাই কিছুক্ষণ আগে বলেছে যে সংবিধান তো মিলিটারি এসে এটাকে উড়ে দিতে পারে কিংবা ছুড়ে ফেলে দিতে পারে, তখন এই সংবিধানে যে স্ট্রাকচারাল চেঞ্জেস এগুলো নিয়ে এসে আপনি কি করবেন? মানে এটা খুবই মানে ডিস্টোপিয়ান একটা কথাবার্তা বা সিনিক্যাল মনে হচ্ছে আমার কাছে। কেন আমি বলি, ধরেন মানে আপনি কি ঝড়ে গাছ পড়ে যাবে এখানে আপনি গাছ লাগাবেন না, কিংবা মানে পুড়ে যাবে আগুনে বই এখানে কি আপনি বই খরিদ করবেন না, বা বই, কিন্তু বিষয়টা হচ্ছে মানে সবাই একমত হলে তো খুবই ভালো। সেটা আসছি তো। ফলে যদি একমত হয়ে এই ধরনের একটা স্ট্রাকচারাল চেঞ্জেস নিয়ে আসা যায় তাহলে প্রবলেম কোথায়? এবং মিলিটারি কুয়ের কথা বলা হচ্ছে কিংবা অন্য কেউ এসে সেটাকে ফেলে দিবে। দেখুন, সব সময় আইনের লেজিটিমেসির একটা ব্যাপার থাকে, এই লেজিটিমেসিটা পিপলের উপর নির্ভর করে। পিপল যদি চায় যে এই সংবিধানটা থাকবে, এরপরে 100টা কু হোক না কেন, আপনার পিপলের যে মোরাল যে গ্রাউন্ড এবং পিপল যে লেজিটিমেসি দিচ্ছে যে সংবিধানকে, যে লকে, সেটা অবশ্যই সাস্টেইন করবে। তো এটা কে ছুড়ে ফেলে দিল, কে কি করলো, ইট ডাজন্ট ম্যাটার। আর আরেকটা ব্যাপার যেটা 30 সেকেন্ড, জি, পলিটিক্যাল মাইন্ডসেট আপের কথা রাকিব ভাই বলেছেন। এখন পলিটিক্যাল মাইন্ডসেট আপটা মানে ওনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওনারা কি পলিটিক্যাল মাইন্ডসেট আপটা কি ওনাদের যে তৃণমূল পর্যন্ত সেটাকে নিয়ে যেতে পেরেছেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্কোন্দলে তাদের যে পরিমাণ সহিংসতা, এটাতে বরং জনগণ ভীত হচ্ছে। জনগণের যে আশঙ্কা, আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করি, যে আশঙ্কা করা হয়েছিল অভ্যুত্থানের পরে, আওয়ামী লীগ বারবার একথা বলেছে যে এই সরকার চলে গেলে বিএনপি 5 লাখ লোক মেরে ফেলবে, বিএনপি কি ততটা বিধ্বংসী হয়েছে আপনার মনে হয় কি? না, আপনি প্রশ্নটা কিন্তু মিস করেছেন। আপনি যে অ্যাঙ্গেল থেকে কোশ্চেনটা করেছেন আমি সেটা বলতে চাই না। আমি বলেছি যে বিএনপি যে অন্তঃকোন্দলে মানুষজন নিহত হচ্ছে, মারা যাচ্ছে, তাদেরও তো তাদের নাগরিক অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে। তা আমরাও নাগরিক হিসেবে তো তাদের এই নাগরিক অধিকার চাই। এবং আমরা বলতে চাই এটার কারণে যে একটা ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, এবং এই ডিস্টারবেন্স কিন্তু বাংলাদেশের মানুষজনদেরকে, নাগরিকদেরকে সিরিয়াস দলও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকে হ্যাম্পার করছে। এখন তো এই কারণে যে ট্রানজিশন অফ পাওয়ার কথা আমি বারবার বলছি, এটা তো সহিংস যদি না হতো, এটা তো অন্যান্য রাজনৈতিক দলগুলোর মাঝে এক ধরনের সমঝোতা প্রয়োজন, কিন্তু সেখানে বিএনপির যে বিভিন্ন ফ্র্যাকশন, তাদের মাঝে সেই সমঝোতাটা কি আছে? তাদের মাঝে সেই পলিটিক্যাল মাইন্ডসেট আপ তৈরি হচ্ছে? তো এগুলো আসলে খুব প্রয়োজন। আদারওয়াইজ অনেক ধন্যবাদ দিতে হচ্ছে সালাউদ্দিন সিফাত, খালেকুজ্জামান লিপন, ডাক্তার রাকিব আল হাসান, তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শকেই ছিল আজকে জনতন্ত্র গণতন্ত্র। দেখা হচ্ছে অন্য সময়, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।